জলসা। শুধু অকারণ পুলকে ক্ষণিকের গান গারে আজি প্রাণ ক্ষণিক দিনের আলোকে। যারা আসে যায় হাসে আর যায়, পশ্চাতে যারা ফিরে না তাকায়, নেচে ছুটে ধায় কথা না শুধায়, ফুটে আর টুটে পলকে। তাহাদেরই গান গারে আজি প্রাণ ক্ষণিক দিনের আলোকে। সুপ্রভাত দর্শক বন্ধুরা, আপনারা দেখছেন চ্যানেল ভিশন নিবেদিত ড্রিমস এন্টারটেইনমেন্ট প্রযোজিত শামসের মল্লিকের পরিচালনায় মনোগ্রাহী এক প্রভাতী অনুষ্ঠান সকালের জলসা। সঙ্গে রয়েছি আমি নবীনা। প্রত্যেক দিনই সকালের জলসা অনুষ্ঠানে আমরা এসে হাজির হই বিভিন্ন ধরনের শিল্পীদেরকে নিয়ে। আজও তার অন্যথা নেই। আজকে আমরা পেয়ে গিয়েছি আমাদের সকালের জলসার অনুষ্ঠানে বিজয়গড় জ্যোতিষ রায় কলেজের সহকারী অধ্যাপক এবং সাংবাদিকতা ও গণজ্ঞাপন বিভাগের বিভাগীয় প্রধান ডক্টর অর্ণব কুমার বন্দ্যোপাধ্যায়কে। ডক্টর বন্দ্যোপাধ্যায়, আপনাকে স্বাগত জানাই আজকে সকালের জলসা অনুষ্ঠানে। সকল দর্শক বন্ধুকে নমস্কার। আমরা কথায় কথায় আজকে আছি, কবিতায় কবিতায় আজকে আমাদের অনুষ্ঠানের মালা গাঁথা রয়েছে। প্রথমে জানতে চাইবো যে আজকে কি ধরনের কবিতা শুনছি আপনার কাছ থেকে? আমি রবীন্দ্রনাথকে নিয়ে আজকে বলবো, মানে রবীন্দ্রনাথের কবিতা, সমস্ত কবিতা আমি যা বলবো রবীন্দ্রনাথকে নিয়ে। আমি ছোটবেলা থেকে যেমন ভাবে রবীন্দ্রনাথকে দেখেছি সেভাবেই সাজাবো আজকে কবিতাগুলোকে রবীন্দ্রনাথকে, মানে সারা জীবন ধরে একটা মানুষ রবীন্দ্রনাথকে পেতে পারেন এমনই এক কবি, এমনই এক আমাদের বিশ্বকবি। তো আমরা সবাই জানি কবিগুরু আমাদের, কিন্তু তার লেখাগুলো এমন থাকে যে সেই ছোট্ট বেলা থেকে বড় বয়স পর্যন্ত এবং জীবনের যে কোনো সময় পর্যন্ত আমরা তাকে পেতে পারি। মানে সেই জন্যই কি আজকে রবীন্দ্রনাথকে বেছে নিয়েছেন? একদম রবীন্দ্রনাথকে বেছে নিয়েছি, যাতে রবীন্দ্রনাথ আমার জীবন চর্চার মধ্যে দিয়ে, জীবনে যেভাবে আমরা বড় হয়েছি বা আমাদের সময়কালে যারা বড় হয়েছেন তারা একটা দিক খুঁজে পাবেন যে রবীন্দ্রনাথকে ছোটবেলা থেকে যেভাবে সে পাঠ্য বই থেকে বা যে কোনো চর্চার মধ্যে দিয়ে বা বড় হয়ে কোনো সময় অবসরে মনে হচ্ছে মন খারাপ করছে, তখনও রবীন্দ্রনাথ। একদম আমরা প্রথম কবিতা বলতে আমি একদম ছোট্টবেলায়, আমরা প্রায় আমাদের সময়কালে যারা ছিল তারা হয়তো মনে করতে পারবেন যে একদম ছোটবেলায় যখন রবীন্দ্রনাথের কবিতা পড়ানো হয় তখন পড়ানো হয় এসেছে শরৎ। আচ্ছা, তো আমি ছোট্ট করে অল্প করে বলবো। এসেছে শরৎ হিমের পরশ, লেগেছে হাওয়ার পরে, সকাল বেলার ঘাসের আগায় শিশিরের রেখা ধরে, আমলকি বন কাঁপে যেন তার, বুক করে দুরু দুরু, পেয়েছে খবর পাতা খসানোর সময় হয়েছে শুরু। শিউলির ডালে কুড়ি ভরে এলো, টগর ফুটিল মেলা, মালতী লতায় খোঁজ নিয়ে যায় মৌমাছি দুই বেলা। এই যে রবীন্দ্রনাথ, মানে এখানে রবীন্দ্রনাথ একদম শরৎকালের বর্ণনা দিচ্ছেন এবং বাচ্চা ছোট ছেলে মেয়েদের আপনি এখনো দেখবেন যে এই রবীন্দ্রনাথকে নিয়ে তারা চর্চা করছেন এবং এসেছে শরৎ দিয়ে হয়তো কখনো বলছে। তারপরেই দেখবেন যে রবীন্দ্রনাথের খুব জনপ্রিয় কবিতা এবং অনেক সময় অনেক ভাবে ছোটরা বলে বা বড়দের সময় পরে আমি অনুভব করেছি যে কিভাবে রবীন্দ্রনাথ ছোটদের কাছে ঢুকে গেছেন, মানে সেই যুগটাকে, সেই সমাজটাকে তিনি ব্যাখ্যা করেছেন, কিন্তু ছোটরা পড়ছে। যেমন হাট কবিতা রবীন্দ্রনাথের যেখানে হচ্ছেন, কুমোর পাড়ার গরুর গাড়ি, বোঝাই করা কলসি হাড়ি, গাড়ি চালায় বংশী বদন, সঙ্গে যে যায় ভাগ্নে মদন, হাট বসেছে শুক্রবারে বক্সিগঞ্জের পদ্মা পারে, জিনিসপত্র জুটিয়ে এনে গ্রামের মানুষ বেচে কেনে, উচ্ছে বেগুন পটল মূলো, বেতের বোনা ধামাকুলো, সর্ষে ছোলা ময়দা আটা, শীতের ব্যাপার নকশা কাটা। এরকম ভাবে রবীন্দ্রনাথ তার সমাজ জীবন ব্যাখ্যা করেছেন তার হাট কবিতা, এবং ছোটরা দেখবেন এই কবিতার মধ্যে দিয়ে তারা বলছেন। তারপরে আমি যে কবিতাটা বলবো সেখানটাও একটা ছোট্ট ছেলে, সে ভাবছে নানা রকম মানুষের, আমরা যখন 1-2 এ পড়ি তখন দেখি যে কল্পনা করতে শেখে বাচ্চারা, ভাবছে যে এরম যদি হতো, এরম যদি হতো। আজকের বাচ্চারা সুপারম্যান ব্যাটম্যান এদের কথা ভাবে, কিন্তু সেই যুগে সুপারম্যান ব্যাটম্যান হয়তো ছিল না, কিন্তু রবীন্দ্রনাথ সেই কল্পনা, রবীন্দ্রনাথ নিজেও কল্পনা করতেন এবং ছোটদের মধ্যে কল্পনা করার একটা প্রবণতা তার কবিতার মধ্যে ছিল। যেমন স্বপ্ন কবিতা রবীন্দ্রনাথ বলছেন, 1-3 রাতে আমি স্বপ্ন দেখিনু, চেয়ে দেখো বলে যেন বেনু, চেয়ে দেখি ঠোকাঠুকি বড়গা করিতে, কলিকাতা চলিয়াছে নড়িতে নড়িতে, ইটে গড়া গন্ডার বাড়িগুলো সোজা, চলিয়াছে দুধদার জানালা দরজা, রাস্তা চলেছে যত অজগর সাপ, পিঠে তার ট্রাম গাড়ি পরে ধূপধাপ, দোকান বাজার যার ওঠে আর নামে। এই যে
কথাগুলো যিনি বলছেন, মানে দোকান বাজার উঠছে, অজগর সাপ আসছে, হ্যারিসন রোড যাচ্ছে, এই প্রত্যেকটা কবিতা ছোটদের কবিতা, কিন্তু রবীন্দ্রনাথের সেই সময় যেন তার ভাবনা, সমাজচিত্র সবকিছু যেমন ফুটে উঠছে। এবং আরেকটা কবিতা, খুব এখন হয়তো ডায়েট কন্ট্রোলের যুগ এবং মানুষ ডায়েট কন্ট্রোল করছে নিজেদের মধ্যে, কিন্তু তিনি খুব মজার, রসিক। রবীন্দ্রনাথ যে সুগুরুগম্ভীর কবিতা লিখে গেছেন ছোটদের না, খুব আন্তরিকভাবে, এবং আমরা হাসির কবিতা অনেকের কাছে শুনেছি, কিন্তু রবীন্দ্রনাথ যেন একাধারে সব। সেখানে দেখো দামোদর শেঠ লিখছেন, বলছেন অল্পেতে খুশি হবে দামোদর শেঠ কি, মুরকির মোয়া চাই, চাই ভাজা ভেটকি, আনবে কোটকি জুতো মোটকিতে ঘিয়েনো, জলপাই গুড়ি থেকে এনো কই জিওনো, চাঁদনিতে পাওয়া যাবে বোয়ালের পেটকি, চীনে বাজার থেকে এনো তো করম চা, কাঁকড়ার ডিম চাই, চাই যে গরম চা, না হয় খরচা হবে, মাথা হবে হেটকি, মনে রেখো বড় মাপে করা চাই আয়োজন। এই কথাটা খুব গুরুত্বপূর্ণ, যে একজন খুব ওজন, যা 3 মণ ওজন, হ্যাঁ, মানে এই রকম একটা ওজন, তাকে নিয়ে তিনি বলছেন, এবং তার খাবার দাবার, তার তিনি কি খাবেন, সেগুলো তিনি দেখুন বর্ণনা করছেন তার কবিতার ঠিক মধ্যে। তাই, এই যে পরপর আমরা যে কবিতা শুনছি আজকে ডক্টর বন্দ্যোপাধ্যায়ের কাছ থেকে রবীন্দ্রনাথের, তো একটা দুটো কথা কবিকে নিয়ে না বলে নিলে নয়, যে বাঙালির কাছে রবীন্দ্রনাথ এক অখণ্ড অবিভাজ্য সত্তা। রবীন্দ্র প্রতিভা বাংলা ভাষা ও বাঙালি সংস্কৃতিকে দিয়েছে অমরত্ব, বাঙালি জাতিকে দিয়েছে অসামান্য মর্যাদা। কি বলেন? একদম। এবং তিনি কিরকম ভাবে লিখেছেন, তিনি, আমি এখানে পড়বো, দুটো প্রশ্ন লিখেছেন। রবীন্দ্রনাথের প্রশ্ন আছে, তারপর দুটোই আমি পড়বো। মানে একদম ছোটবেলা একটা ছোট্ট বাচ্চা ছেলে, সে যখন পড়াশোনা করতে তার ভালো লাগছে না, বা পড়াশোনা, তিনি একটা শব্দকে ধরে, রাত দুপুর একটা শব্দ, মানে কবিতাগুলো তিনি যখন করছেন তখন কোনো শব্দ তার মাথায় এসছে, সেই শব্দটাকে ধরে কবিতা তৈরি করে দিচ্ছেন। যেমন রাত দুপুর, আমরা যখন শব্দটা শুনি আমাদের মনে হয় রাত দুপুর শুনলাম, কিন্তু রবীন্দ্রনাথের মাথার মধ্যে সেই রাত দুপুর শব্দটা, রাত দুপুর কি করে হয় সেটা থেকে ভাবতে 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 তিনি কবিতা লিখলেন। প্রশ্ন, মাগো আমায় ছুটি দিতে বল, সকাল থেকে পড়েছি যে মেলা, এখন আমি তোমার ঘরে বসে করব শুধু পড়া পড়া খেলা, তুমি বলছো দুপুর এখনো সবে, না হয় যেন সত্যি হলো তাই, একদিনও কি দুপুর বেলা হলে বিকেল বলে মনে করতে নাই, আমি তো বেশ ভাবতে পারি মনে, সূর্যি ডুবে গেছে মাঠের শেষে, বাগদি বুড়ি চুপড়ি ফোরে নিয়ে শাক তুলছে পুকুর ধারে এসে, আধার হলো মাদার গাছের তলা, কালি হয়ে এলো দিঘির জল, হাটের থেকে সবাই এলো ফিরে, মাঠের থেকে এলো চাষির দল, মনে করো না উঠলো সাজের তারা, মনে করো না সন্ধ্যা হলো যেন, রাতের বেলা দুপুর যদি হয়, দুপুর বেলা রাত হবে না কেন। কি সুন্দর একটা উপমা, এবং সেটা একটা ছন্দের মাধ্যমে, একটা কবিতার মাধ্যমে তিনি বলে দিচ্ছেন। এবং আরেকটা কথা সেখানে, যে আমাদের প্রত্যেকেরই একটা, বাচ্চাদের মধ্যে দেখবেন যে একটা প্রবণতা থাকে, তারা যেন বড় হবে, মানে বড়রা যে কাজ করে সেই কাজটা তাকে করতে হবে, এই, এবং সেই কাজটা তারা করবে, ছোট ছোট বাচ্চা যারা, তারা, এবং সেটা রবীন্দ্রনাথ ধরতে পেরেছিলেন, এবং রবীন্দ্রনাথ এরও নিশ্চয়ই মনের মধ্যে সেটা ছিল, এবং তাই জন্য তিনি যখন ছোট বড় লিখছেন তখন বলছে, এখনো তো বড় হইনি আমি, ছোট আছি ছেলে মানুষ বলে, দাদার চেয়ে অনেক মস্ত হব বড় হে বাবার মতো হলে, দাদা তখন পড়তে যদি না চায়, পাখির ছানা পোষে কেবল খাঁচায়, তখন তারে এমনি বকে দেব, বলবো তুমি চুপটে করে পড়ো, বলবো তুমি ভারী দুষ্টু ছেলে, যখন হব বাবার মতো বড়। এইটা খুব গুরুত্বপূর্ণ, এবং এখানে রবীন্দ্রনাথ তার বর্ণনার মধ্যে দিয়ে, মানে কবিতার মধ্যে দিয়ে বলছেন যে বাবার মতো বড় হলে, বাবা যখন মাইনে দিচ্ছে কাউকে, তিনি, মানে এই ঘটনাগুলো, এবং আমরা এখন ছোট্ট বাচ্চাদের কিন্তু এই প্রবণতা এখনো দেখা যায়, যে বড়রা যা করছে সেটাই করবে, এবং সেটা রবীন্দ্রনাথ কবি তার, দেখুন যে তিনি কবিতা লিখছেন, আমরা তাকে বড় বড় তিনি কবিতা লিখছেন, প্রবন্ধ লিখছেন, গান লিখছেন, কিন্তু তার মধ্যে এই ছোট ছোট বাচ্চাদের, আজকে যেখানে শিশু সাহিত্য নিয়ে বারবার বলা হয় যে শিশুরা মনে হচ্ছে তারা নিঃসঙ্গ হয়ে যাচ্ছে, হারিয়ে যাচ্ছে, রবীন্দ্রনাথ কিন্তু এদের জন্য ভেবে গেছেন, এবং এদের জন্য রচনাগুলো এত সুন্দরভাবে তিনি করেছেন যে তার ছত্রে ছত্রে প্রকাশিত। এই জন্যই না কবি বলেছেন যে কবিতা হলো মানুষের আবেগ, অনুভূতি, উপলব্ধি ও চিন্তা প্রকাশ করার একটি শক্তিশালী মাধ্যম, যেটা কবি ছন্দের মাধ্যমে আর কি কবিতার মধ্য দিয়ে সেটাকে প্রকাশ করতে চেয়েছেন। হ্যাঁ, এবং একদম ঠিক বলছেন। আর একটা কথা, যে আমরা যখন ছোট ছিলাম তখন ছোটদের নিয়ে অনেক সময় ছোটদের গীতিনাট্য, নীতিনাট্য এরকম ধরনের করা হতো, এবং এই কবিতাটা আমার খুব মনে আছে, খুব ছোট ছোট বাচ্চাদের, আমরাও ইনভলভ হয়েছি, অনেক ছোট ছোট বাচ্চাদের মধ্যে ছোটবেলায় করেছে। সেখানে হচ্ছে,
এত বড় রঙ্গ জাদু, এত বড় রঙ্গ, চার মিঠে দেখাতে পারো যাব তোমার সঙ্গ। বরফি মিঠে, জিলাপি মিঠে, মিঠে শোন পাপড়ি, তাহার অধিক মিঠে কন্যা কোমল হাতের চাপড়ি। এত বড় রঙ্গ জাদু, এত বড় রঙ্গ, চার সাদা দেখাতে পারো যাব তোমার সঙ্গ। ক্ষীর সাদা, নবনী সাদা, সাদা মালাই রাবড়ি, তাহার অধিক সাদা তোমার স্পষ্ট ভাষার দাপড়ি। এত বড় রঙ্গ জাদু, এত বড় রঙ্গ, চার তিতো দেখাতে পারো যাব তোমার সঙ্গ। উচ্ছে তিতো, পলতা তিতো, তিতো নিমের সুক্ত, তাহার অধিক তিতো তোমার বিনি ভাষার উক্ত। এত বড় রঙ্গ জাদু, এত বড় রঙ্গ, চার কঠিন দেখাতে পারো যাব তোমার সঙ্গ। লোহা কঠিন, বজ্র কঠিন, কঠিন নাকড়া জুতোর তলা, তাহার অধিক কঠিন তোমার বাপের বাড়ি চলা। এত বড় রঙ্গ জাদু, এত বড় রঙ্গ, চার মিথ্যে দেখাতে পারো যাব তোমার সঙ্গ। মিথ্যে ভেলকি, ভূতের আঁচি, মিথ্যে কাচের পান্না, তাহার অধিক মিথ্যে তোমার নাকি সুরের কান্না। মানে এইটা একটা সমাজ চিত্রকে দেখাচ্ছেন, এবং ছোটদের মধ্যে, ছোটদের দিয়ে যখন এগুলোকে দেখানো হয়, বলা হয়, এবং সেটা মজা, অনুভূতি, আনন্দ প্রকাশ, সেগুলোকে কথা আমরা আবারও ফিরবো কবিতায়, কথায় কবিতায় রবীন্দ্রনাথকে নিয়ে, কিন্তু সময় হয়েছে একটা ছোট্ট বিরতির। কেউ কোথাও যাবেন না, আমরা কিছুক্ষণের মধ্যেই আবারও ফিরে আসছি সকালের জলসা অনুষ্ঠানে। নাচ, গান অথবা আবৃত্তি সবার সামনে তুলে ধরতে চান আপনার প্রতিভা? তাহলে আর দেরি কেন, যোগাযোগ করুন আমাদের সাথে। আমরা তুলে ধরব আপনার সৃষ্টি, আপনার প্রতিভা। সকালের জলসা, যোগাযোগ করুন 9830567111 অথবা 7699587887 এই নম্বরে। সকালের জলসা, বাংলার সুপারস্টার। আপনি কি কবিতা, গান, অঙ্কন অথবা নাচে দক্ষ? আপনার প্রতিভা প্রকাশ করুন কয়েক লক্ষ দর্শকের কাছে। অডিশনের জন্য এখনই নাম রেজিস্ট্রেশন করুন। ডেসক্রিপশনে দেওয়া নম্বরে সত্বর যোগাযোগ করুন। বাংলার সুপারস্টার, স্বপ্ন আপনার, পূরণ করব আমরা। সকালে জলসা, সকালে জলসা। ফিরে এলাম বিরতির পর। আপনারা দেখছেন চ্যানেল ভিশন নিবেদিত, ড্রিমস এন্টারটেনমেন্ট প্রযোজিত, শামসুর মল্লিকের পরিচালনায় মনোগ্রাহী এক প্রভাতী অনুষ্ঠান সকাল জলসা। সঙ্গে রয়েছি আমি নবীনা। আজকে অতিথির আসন অলঙ্কৃত করেছেন ডক্টর অর্ণব কুমার বন্দ্যোপাধ্যায়। আজকে আমরা রয়েছি কথায় কবিতায়, বিভিন্ন ধরনের রবীন্দ্রনাথকে নিয়ে কথা আজকে আমরা বলছি। তার সঙ্গে সঙ্গে আমরা কবিতাও শুনছি, নানা আঙ্গিকের কবিতা। এখনো পর্যন্ত খান সাথে কবিতা আমরা ডক্টর বন্দ্যোপাধ্যায়ের কাছ থেকে শুনেছি, তাই কথা না বাড়িয়ে চলে যাব পরবর্তী কবিতায়। আমি বলছিলাম ওই প্রশ্ন কিভাবে দুভাবে লিখছেন। যখন একটা ছেলে 3-4 পড়ছে, তখন তার কাছে মা গো আমায় ছুটি দিতে বল, কারণ সে পড়বে না। কিন্তু তারপর যখন সে যখন একটু বড় হচ্ছে, তার একটু ভাবনা চিন্তা হচ্ছে, কিশোর বয়সে, তখন রবীন্দ্রনাথ লিখছেন, ভগবান তুমি যুগে যুগে দূত পাঠাইছো বারে বারে দয়াহীন সংসারে, তারা বলে গেল ক্ষমা করো সবে, বলে গেল ভালোবাসো, অন্তর হতে বিদ্বেষ বিষ্ণাসো। বরণীয় যারা, স্মরণীয় তারা, তবুও বাহির দ্বারে আজি দূর দিনে ফিরানু তাদের ব্যর্থ নমস্কারে। আমি যে দেখেছি গোপন হিংসা কপট রাত্রি ছায়ে হেনেছে নিঃসহায়ে। আমি যে দেখুন তরুণ বালক উন্মাদ হয়ে ছুটে, কি যন্ত্রণায় মরিচে পাথরে নিষ্ফল মাথা কুটে। কণ্ঠ আমার রুদ্ধ আজিকে বাসি সঙ্গীত হারা, অমাবস্যার কারা লুপ্ত করেছে আমার ভুবন দুঃস্বপনের তলে। তাই তো তোমায় সুধাই অশ্রু জলে, যাহারা তোমার বিষাইছে বায়ু, নিভাইছে তব আলো, তুমি কি তাদের ক্ষমা করিয়াছ, তুমি কি বেসেছ ভালো। এটার খুব দুটো ইঙ্গিত আছে, কারণ এক তো ছোটদের মাধ্যমে বলানো, দ্বিতীয় অংশ হচ্ছে যে পরিবেশের একটা বড় কথা, যাহারা তোমার বিষাইছে বায়ু, নিভাইছে তব আলো, তুমি কি তাদের ক্ষমা করিয়াছ। এখানে রবীন্দ্রনাথ কিন্তু খুব বড় কথা বলে গেছে, কারণ সারা পৃথিবী জুড়ে আজকে আমরা জানি যে গ্লোবাল ওয়ার্মিং এর ফলে কি ঘটনা ঘটছে এবং পৃথিবীর বাতাস কিভাবে বিষাক্ত হচ্ছে। সেই যুগে দাঁড়িয়ে মানে রবীন্দ্রনাথ কিন্তু বাংলা ভাষাকে, রবীন্দ্রনাথ কিন্তু সমাজ চিত্রকে 200 বছর এগিয়ে দেখতেন। অর্থাৎ ওই যুগে দাঁড়িয়ে তিনি যা বলছেন সেটা এই যুগের ক্ষেত্রেও কিন্তু বাস্তব সরাসরি। এবং আরো বাস্তবের কথা যখন বলছি, রবীন্দ্রনাথ যখন নানা তাকে কষ্টের মধ্যে দিয়ে পরিচালিত মানে যেতে হয়েছে, এবং একটা মানুষ যখন যায়
তখন তাকেও নানা স্টেপের মধ্যে দিয়ে যেতে হয় এবং তিনি তখন দাঁড়ছেন। এটা ইয়ং বয়সে যখন আমরা দেখি যে 9-10 বা 11-12 পড়ছে ছেলেরা, এই সময় অনেক সময় এদের মধ্যে সুইসাইডের প্রবণতা মারাত্মকভাবে দেখা যায় এবং তারা ভাবে যে কি এমন ঘটনা ঘটলে সেগুলো পরে আমি একটা কবিতায় আসবো। কিন্তু এখানটায় তিনি জায়গাতে আসছে যে কেউ যদি ভয় পায়, কাউকে কোনো কিছুতে ভয় পায়, তখন রবীন্দ্রনাথ সেই ভয়কে উপেক্ষা করছেন কিভাবে মৃত্যুঞ্জয় লিখে বলছেন, দূর হতে ভেবেছিনু মনে দুর্জয় নির্দয় তুমি, কাঁপে পৃথ্বী তোমার শাসনে, তুমি বিভীষিখা, দুঃখীর বিদীর্ণ বক্ষে জলে তব লেলিহান শিখা, দক্ষিণ হাতের শেল উঠেছে ঝড়ের মেঘপানে, সেতা হতে বজ্র টেনে আনে, ভয়ে ভয়ে এসেছিনু দুরু দুরু বুকে তোমার সম্মুখে, তোমার ভ্রুকুটি ভঙ্গে তরঙ্গিল আসন্ন উৎপাত, নামিল আঘাত, পাঁজর উঠিল কেঁপে, বক্ষে হাত চেপে শুধালেন, আরো কিছু আছে নাকি, আছে বাকি শেষ বজ্রপাত, নামিল আঘাত, এইমাত্র আর কিছু নয়, ভেঙে গেল ভয়, যখন উদ্যত ছিল তোমার অশনি, তোমারে আমার চেয়ে বড় বলে নিয়েছিনু গনি, তোমার আঘাত সাথে নেমে এলে তুমি, যেথা মোর আপনার ভূমি, ছোট হয়ে গেছো আজ, আমার টুটিল সব লাজ, যত বড় হও তুমি তো মৃত্যু চেয়ে বড় নও, আমি মৃত্যু চেয়ে বড়, এই শেষ কথা বলে যাব আমি চলে। কত বড় কথা, যে মৃত্যুর চেয়ে যদি আমি বড় হই, যে মৃত্যু ভয় যদি না থাকে তাহলে তো আর কোনো ভয়ই নেই। এবং এইটা সেই সময়ের বিপ্লবী যারা ছিলেন তাদেরকে খুব অনুপ্রাণিত করেছিলেন, যারা সেই সময় যে ইংরেজরা কি ভয় দেখাবে, কোন বিদেশি শক্তি বা আজকের যুগেও দাঁড়িয়ে কে কি ভয় দেখাবে, আমি যদি মৃত্যুকেই ভয় না পাই তাহলে তো কোনো ভয়ই নেই। সেই জন্যই না কবি বলেছেন আরো একটা কথা আমার খুব মনে পড়ছে, যে মানুষ ও কবিতা অবিচ্ছেদ্য, মানুষ থাকলে বুঝতে হবে কবিতা আছে, আর কবিতা থাকলে বুঝতে হবে মানুষ আছে। হ্যাঁ, আর রবীন্দ্রনাথ বলছেন, এবং তিনি সত্তরদ্রষ্টা কবি, ভবিষ্যতের কথা ভাবেন, তাই তিনি নিজেকেও দেখছেন যে তাই লিখে ফেললেন আজই হতে শতবর্ষ পরে, মানে শতবর্ষ পরে তার কবিতা কে পড়বে সেটাকে নিয়ে তিনি লিখছেন, আজই হতে শতবর্ষ পরে কে তুমি পড়িছ বসে, আমার কবিতা খানি কৌতূহল ভরে, আজই হতে শতবর্ষ পরে, তবু তুমি একবার খুলিয়া বসি দক্ষিণ দ্বার, বসি বাতায়নে সুদূর দিগন্তে চাহি, কল্পনায় অবগাহী, ভেবে দেখো মনে। আমি ছোট্ট ছোট্ট করে বলছি জিনিসগুলোকে। এবং দক্ষিণ দ্বার একটা হাওয়া আসে, আমরা জানি যে জানলায়, আজকেও মনে হয় যে যখন কেউ ফ্ল্যাট দেখতে যাচ্ছে যে দক্ষিণের জায়গাটা আছে তো সাউথ, হ্যাঁ এইটাকে তিনি বলছেন, তবু তুমি একবার খুলিয়া দক্ষিণ দ্বার, বসি বাতায়নে, বারান্দায় বসে চেয়ার নিয়ে, আজও মনে হয় যে কেউ যদি ব্যালকনি থাকে কোনো একটা জায়গায়, সেখানে দক্ষিণ দিকে জানলা খুলে যদি বসতে পারে। এবং কবি সেইটা কিন্তু বলছেন, এবং সেখানে লাস্টের যখন বলছেন যে কত কথা পুষ্প প্রায় বিকশি তুলিতে চায়, কত অনুরাগে 1-3 শতবর্ষ আগে, শতবর্ষ আগে আমার কবিতা কারা পড়ছো, কে পড়ছো, এইটা কিন্তু রবীন্দ্রনাথ তখন ভাবছেন, এবং রবীন্দ্রনাথ ভাবতে ভাবতে তার কবিতাগুলোকে তিনি চর্চা করছেন। আমরা কবিতায় আবারও ফিরবো, কিন্তু একটু ছোট্ট করে গল্প না করে নিলে হচ্ছে না কথায়। ডক্টর বন্দ্যোপাধ্যায়, আপনি তো অধ্যাপনা করছেন, এর পাশাপাশি কবিতা চর্চা, এই দুটোকে ম্যানেজ করছেন কিভাবে? অ্যাকচুয়ালি আমি কবিতা আসলে কোনোদিন কিছু শিখিনি কোথাও, কবিতা নিজেই চর্চা করি, ভালো লাগে, মানে এটা আমার ভালো লাগার দিক। আর পড়ানো তো পড়ানো, আর পড়ানোর সঙ্গে আমি যেটা ডিলেট করি কোনো কবিতাগুলো, যেমন আমি যেহেতু কমিউনিকেশন পড়াই, মাস কমিউনিকেশন পড়াই, সেখানে ধরেন কমিউনিকেশনে একের সঙ্গে একের যে মেলবন্ধন, সেখানে রবীন্দ্রনাথকে আমি নিয়ে আসি, দিবে আর নিবে মিলাবে মিলিবে যাবে না ফিরে এই ভারতের মহামানবে, অর্থাৎ আমরা যে এক্সচেঞ্জ অফ আইডিয়াস কমিউনিকেশনের ভাষায় বলি, সেখানে রবীন্দ্রনাথ সেখানে বলছেন। আবার যখন কমিউনিকেশন এক পক্ষতে হয় না, আজকে আমাদের দর্শক বন্ধুরা যদি আমাদের সঙ্গে না থাকে, আজকে যদি আপনি আমার সঙ্গে কথা না বলেন, তাহলে তো কমিউনিকেশন ঘটবে না। তো এই কমিউনিকেশন গুলো আমাদের মধ্যে যে ঘটছে, আপনার সঙ্গে আমার ইন্টারপার্সোনাল কমিউনিকেশন ঘটছে, দর্শক বন্ধুদের সঙ্গে মাস কমিউনিকেশন ঘটছে, এই যে ঘটনাগুলো ঘটছে, সেখানে রবীন্দ্রনাথ কিন্তু বলে গেছেন, একাকী গায়কের নহে তো গান, গাহিতে হবে দুইজন, একজন গাহিবে খুলিয়া গলা, অন্যজন গাবে মনে মনে। মানে আপনি আপনার বিষয়ের মধ্যে আর কি রবীন্দ্রনাথকে খুঁজে পাচ্ছেন। হ্যাঁ, রবীন্দ্রনাথ এমন ভাবে জীবনগুলোকে তিনি বেছেছেন, তিনি এমন ভাবে সমাজগুলোকে দেখেছেন যে সত্যিই তাকে ভাবার বিষয়। এবং সেই প্রসঙ্গে আজকে যখন হয়েছে, আজকে চারদিকে যেরকম ভাবে আমরা দেখি সমাজে নানা রকম হত্যা, নানা রকম কাণ্ড ঘটনা আমরা দেখছি, সেখানে রবীন্দ্রনাথ আফ্রিকা কবিতায় যখন বলছেন, উদ্ভ্রান্ত সেই আদিম যুগে স্রষ্টা যখন নিজের প্রতি অসন্তোষে নতুন সৃষ্টিকে বারবার করছিলেন বিধ্বস্ত, তার সেই অধৈর্য ঘন ঘন মাথা নাড়ার দিনে রুদ্র সমুদ্রের বাহু প্রাচী ধরিত্রীর বুকের থেকে
ছিনিয়ে নিয়ে গেল তোমাকে আফ্রিকা, বাঁধলে তোমাকে বনস্পতির নিবিড় পাহারায় কৃপণ আলোর অন্তঃপুরে। সেখানে নিভৃত অবকাশে তুমি সংগ্রহ করছিলে দুর্গমের রহস্য, চিনছিলে জলস্থল আকাশের দুর্বোধ সংকেত। প্রকৃতির দৃষ্টি অতীত জাদু মন্ত্র জাগাচ্ছিল তোমার চেতনাতীত মনে। বিদ্রুপ করছিলে ভীষণকে বিরূপের ছদ্মবেশে, শঙ্কাকে চাচ্ছিলে হার মানাতে। আপনারে উগ্র করি বিভীষিকে আর প্রচণ্ড মহিমায় তাণ্ডবের দুন্দুবি না দেয়। হায় ছায়াবৃতা কালো ঘুমটার নিচে অপরিচিত ছিল তোমার মানব রূপ, উপেক্ষার আবিল দৃষ্টিতে এলো ওরা লোহার হাত করে নিয়ে। নখ যাদের তীক্ষ্ণ তোমার নেকড়ের চেয়ে এলো মানুষ ধরার দল। গর্বে যারা অন্ধ তোমার সর্বহারা অরণ্যের চেয়ে। সভ্যের বর্বর লোক নগ্ন করল আপন নির্লজ্জ অমানুষতা। তোমার ভাষাহীন কন্দনে বাষ্পাকুল অরণ্য পথে পঙ্কিল করল ধুরি। তোমার রক্তে অশ্রুতে মিশে দস্যু পায়ের কাঁটা মাথা জুতোর তলায় বিভৎস কাদার পিণ্ড। চিরচিহ্ন দিয়ে গেল তোমার অপমানিত ইতিহাসে। সমুদ্র পাড়ে সেই মুহূর্তে তাদের পাড়ায় পাড়ায় মন্দিরে বাজছিল পুজোর ঘণ্টা। সকালে সন্ধ্যায় দয়াময় দেবতার নামে শিশুরা খেলছিল মায়ের কোলে। কবির সঙ্গীতে বেজে উঠেছিল সুন্দরের আরাধনা। আজ যখন পশ্চিম দিগন্তে প্রদোষকালে ঝঞ্ঝা বাতাসের ঊর্ধ্বশ্বাস, যখন গুপ্ত গহ্বর থেকে পশুরা বেরিয়ে এলো, অশুভ ধ্বনিতে ঘোষণা করল দিনের অন্তিম কাল। এসো যুগান্তের কবি, আসন্ন সন্ধ্যায় শেষ রশ্মিপাতে দাঁড়াও ওই মানহারা মানবীর দ্বারে। এই যে গুরুত্বপূর্ণ কথা, দাঁড়াও ওই মানহারা মানবীর দ্বারে। এটা অনুষ্ঠানের আস্তে আস্তে একদমই শেষ পর্যায়ে এসে উপস্থিত হয়েছি। আপনার শেষ নিবেদন অনুরোধ আমরা আমি যাব। এবং এখানে অনেক কবিতা, যেমন ভারত তীর্থ, আজিয়ে প্রভাতে নবীর কর, আমি রবীন্দ্রনাথ যখন বলছেন, এবং সবচেয়ে শেষে এক গায়ে যখন তিনি বলছেন আমরা দুজনে একটি গায়ে থাকি। আমি শেষের যে কবিতাটা বলবো, রবীন্দ্রনাথের দুটো কবিতাকে আমার খুব গুরুত্বপূর্ণ মনে হয়েছে, একটা কৃপণ এবং একটা দুঃসময়। কৃপণে আমি যখন দেখছি যে ভিক্ষা করে ফিরিতেছিলেন গ্রামের পথে পথে একটা ছোট্ট স্বর্ণ কণা, সেটা যখন তার আসে এবং সেই জায়গা থেকে তিনি কৃপণটা লিখছেন যে যদি ওইটা ফিরে আসতো তাহলে তিনি কি করতেন। এবং দুঃসময়টা আমি খুব গুরুত্বপূর্ণ, যে কোনো মুহূর্তে যে কোনো সময় মানুষের প্রয়োজনে কিন্তু এটা খুব গুরুত্বপূর্ণ একটি কবিতা। যখন মানুষ খুব অস্থিরতার মধ্যে দিয়ে যায়, তখন যদিও সন্ধ্যা আসিছে মন্দ মন্থরে, সব সঙ্গীত গেছে ইঙ্গিতে থামিয়া, যদিও সঙ্গী নাহি অনন্ত অম্বরে, যদিও ক্লান্তি আসিছে অঙ্গে নামিয়া, মহা আশঙ্কা জপিছে মৌন মন্তরে, দিক দিগন্ত অবগুণ্ঠনে ঢাকা, তবু বিহঙ্গ ওরে বিহঙ্গ, এখনই অন্ধ বন্ধ করোনা পাখা। এটা খুব গুরুত্বপূর্ণ একটা কবিতা। এবং এখানে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় যে রবীন্দ্রনাথ এই ভাবনার মধ্যে দিয়ে, এবং রবীন্দ্রনাথকে আমরা যখন দেখছি তিনি সেই যুগে এত আধুনিক ছিলেন, তিনি তখন সায়েন্সের বইগুলো পড়ছেন, সায়েন্টিফিক আমেরিকানা পড়ছেন, এবং তিনি যখন বিশ্ব পরিচয় লিখছেন, ক্ষুদ্রাতি ক্ষুদ্র ক্ষণভঙ্গুর এই দেহ বিশ্ব ইতিহাসের কণামাত্র স্থানে তার অবস্থান। এই ক্ষণভঙ্গুর দেহ এবং বিশ্ব ইতিহাসের কণামাত্র স্থানে অবস্থান, এটা মানুষের কথা তিনি বলছেন। কবিতার বিশেষত্ব হচ্ছে তার গতিশীলতা, যে শেষ হয়েও হয় না শেষ, কিন্তু সময় এসে কড়া নাড়া দিচ্ছে, আমাদেরকে অনুষ্ঠান শেষ করতেই হচ্ছে। আজকের অনুষ্ঠান শেষ করার পূর্বে আন্তরিক ধন্যবাদ জানাই আমাদের আজকের অতিথি শিল্পী ডক্টর অর্ণব কুমার বন্দ্যোপাধ্যায়কে। চ্যানেল ভিশনের পক্ষ থেকে তার হাতে তুলে দেওয়া হচ্ছে সার্টিফিকেট, মেমেন্টো এবং মেডেল, এবং মোমো মিয়ার তরফ থেকে একটি গিফট ভাউচার। আজকের অনুষ্ঠান এখানেই শেষ করছি। আবারও আগামীকাল নতুন জলসার আসর বসবে ঠিক সকাল 7টায়। চ্যানেল ভিশনকে ধন্যবাদ জানাই, টেকনিশিয়ান সমস্ত বন্ধুদেরকে ধন্যবাদ জানাই, দর্শক বন্ধুরা আপনাদেরকে ধন্যবাদ জানাই। আমাদের অতিথি শিল্পী আজকে এতক্ষণ ধরে ছিলেন বিজয়গড় জ্যোতিষ রায় কলেজের সহকারী অধ্যাপক ও সাংবাদিকতা গণজ্ঞাপন বিভাগের বিভাগীয় প্রধান ডক্টর অর্ণব কুমার বন্দ্যোপাধ্যায়কে ধন্যবাদ জানাই। নমস্কার সবাইকে। এবং আর যাকে ধন্যবাদ না দিয়ে পারা যায় না, আমাদের অনুষ্ঠানের পরিচালক শামসের মল্লিক মহাশয়কে ধন্যবাদ জানাই। সঙ্গে ছিলাম আমি নবীনা। সকলে ভালো থাকবেন। নমস্কার।